আজও সপ্তাহে দুদিন একটি মেয়েকে দৌড়াতে দেখা যায় এই ট্র্যাকের ওপর। এমন একটা স্টেশন যেখানে একটা লাইট পর্যন্ত নেই, একটা বসার বেঞ্চ পর্যন্ত নেই। এখানে একটা জানলার পাশে এসে বাইক দাঁড়িয়েছে একটু দূরত্বে, কেউ একটা নেমেছে। একটাকে রাস্তা দিয়ে যাবো, এই দিক দিয়ে আমাদের ঝালদা অব্দি যেতে হবে। দেখো কত কিলোমিটার দেখতে পাচ্ছ। কোথায় কোথায় দিয়ে আমরা যাচ্ছি, বেগুন কদর। এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট কেন? বলে হচ্ছে বেগুন কদরে আগুন জ্বালিয়ে বেগুন সেঁকতে হবে। ও বেগুনি ভূত, বেগুনি ভূত। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগ আমরা শুরু করছি পুরুলিয়াতে। আমরা আজকে থাকবো ইন্ডিয়াস মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন বেগুন কদর। 42 বছর ধরে এই রেলওয়ে স্টেশন কেন বন্ধ হয়েছিল, কি এই স্টেশনের পেছনের ভয়ঙ্কর ইতিহাস, সত্যি কি এটা হন্টেড? এই সমস্ত উত্তর জানতে আমরা কাটাবো 24 ঘন্টা। এই পাহাড়ের ওপর দিয়ে আমরা চলে যাব সবার আগে পুরুলিয়ার একটা আননোন লোকেশনে, যেটা গুগল ম্যাপে পাওয়া যায় না। সেই লোকেশনটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট কেন? ওকাম্বুর ভিউ পয়েন্ট। আচ্ছা, এটা প্রথমে যে পর্যটক এসেছিল তারা এই জায়গার নামেই জানে না। আচ্ছা, এই জায়গাটার নাম কি, আচ্ছা, তখন ওরা ওই সুইসাইড পয়েন্ট বলে চলে গেছে। ও জিনিসটা এটাই। বলেন কি? পুরো পাহাড় ভেঙে জঙ্গল দিয়ে নিচে নামতে হয়। বেশ ডেঞ্জারাস জায়গাটা, মানে তলাতে অনেক বড় খাদ, তার মধ্যে আবার জল। মানে একবার যদি পড়ে যাও সেখানে কোথায় যে ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই। এটা পুরো উঁচু রাস্তা, পাহাড়ের দিকে দেখো ওপরে যাচ্ছি আমরা। ওই ওপরটা দিয়ে ওই দিকে যেতে হবে, ওখানে হচ্ছে ভিউ পয়েন্ট। অসাধারণ লাগছে গাইস, ভিউজটা দেখো। ঠান্ডা লাগবে না, এখান দিয়ে ঘপাত হলে সত্যি ঘপাত হয়ে যাবে, কারণ কোথায় গিয়ে ঢুকবে কিছু বোঝা যাবে না। অকারণে নাম সুইসাইড পয়েন্ট দেয়নি। ঠিক বলেছো। ঢুকে গেলে ঢুকেই যাবে, টাটা বাই বাই গুড বাই হয়ে যাবে। এখানে এসে জানতে পারি সুইসাইড পয়েন্ট নামে প্রচলিত এই জায়গাটার আসল নাম উকাম্বুরু ভিউ পয়েন্ট। কোনো ভুতুড়ে অ্যাডভেঞ্চার নেই বলে একটু মনটা খারাপ হলো ঠিকই, কিন্তু সুন্দর ভিউ দেখে সত্যি মনটা ভরে উঠলো। ভাবলাম মন ভালো করতে একটু এবার ম্যাগি খাওয়া যাক, কারণ বেগুন কদরে গিয়ে যে কি জুটবে ভাগ্যে সে তো আমি জানি না, সে তো বেগুনি ভূতই বলতে পারবে। তো এখানে আমরা এই জঙ্গলের মাঝে এখন এই গরম গরম দাদার বানানো এগ ম্যাগি খাবো, কারণ সকাল থেকে লিটারালি কিছু খাইনি। ওপর থেকে নেমে যা হাঁপিয়ে গেছি, এটা হচ্ছে এনার্জি। ওইরকম সময় তো ছুবারই নয়, একদম ছুবি নাই। দারুণ বানিয়েছে বাবা। এবার আমরা ফাইনালি বেরোবো বেগুন কদরে। আমি ভেবেছিলাম এখানটা ভুতুরে ব্যাপার কিছু আছে, বাট ভুতুরে নেই, কিন্তু সাইডটা সত্যিই দারুণ। মানে একবার এসে এখানে ভিউটা দেখা চাই। যাচ্ছি ভগবান জানে। বাপরে বাপ, ফাইনালি আমরা পারুয়াতে পৌঁছে গেছি। আমরা যাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলেছিল পারুয়া গ্রাম অব্দি আসতে হবে, তারপর এখান দিয়ে সোজা গেলে পড়বে বেগুন কদর। মনে হচ্ছে বেগুন কদরে পৌঁছাতে পৌঁছাতে আমরা হারিয়ে যাব। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, জিজ্ঞেস করে করে যাচ্ছি তো যাচ্ছি। আশা করি বুঝতেই পারছো, শুটিং এর জন্য আমাকে নানান জায়গায় ট্রাভেল করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন হয় স্নান করাটা আমার জন্য অতিরিক্ত ম্যান্ডেটরি। আমি নির্ভর করি এমন একটা সাবানে যেটা স্কিনটাকে ক্লেন্স করার সাথে সাথে ময়শ্চারাইজও করবে। আমি ব্যবহার করি মামা আর্থের এই ময়শ্চারাইজিং লোশন সোপ। আমার কাছে এটা দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ভিটামিন সি আর আরেকটা হচ্ছে উপটন। এতে আছে গুডনেস অফ উপটন, যেটা জেন্টলি স্কিনকে এক্সফোলিয়েট করে আর ডিট্যান করে। ময়শ্চারাইজেশন তো প্রমিস করে, বাট দ্য স্কিন স্টিল ফিলস ড্রাই আফটার ওয়াশ, যেটা পারফেক্ট 2-in-1 সলিউশন। স্কিনটাকে ডিপলি ক্লেন্সও করে আবার লোশনের মতো ময়শ্চারাইজ করে, মানে সোপও আবার লোশনও। এতে আছে ন্যাচারাল গুডনেস অফ ভিটামিন সি, লেমন এন্ড হানি, যেটা তোমার স্কিনকে ইলুমিনেট করে, গিভিং ইট আ ন্যাচারাল গ্লো। এটা মেড সেফ সার্টিফাইড, তার সাথে একটা
প্রোভাইড করে, আর একদম ফ্রেগরেন্সটাও ন্যাচারাল। অফকোর্স এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তোমরাও যদি এই সাবানগুলো ট্রাই করতে চাও, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট এছাড়া পার্পেলেও অ্যাভেলেবল, and now also available at stores near you। আর হ্যাঁ, মামাআর্থের ওয়েবসাইট থেকে কিনলে ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে একটা গাছের সাথে, যেটাকে ওরা প্ল্যান্ট করবে বাই 2025। আর ওদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিনলে আমার ইউনিক কোড PONG2024 অবশ্যই ব্যবহার করো, কারণ এতে পাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। বেগুনকোদর যে টাউন, সেখানে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ফেমাস এখানকার খুবই নামকরা রাস মন্দির। 20 मिनट मतलब 200 এই রাস্তা জানা, এই রাস্তা। কোথায় কোথায় দিয়ে আমরা যাচ্ছি বেগুনকোদর, বাবা এখানে হারিয়ে গেলে ফিরবো কি করে। আমরা প্রায় ঢুকেই গেছি বেগুনকোদর। সবচেয়ে হন্টেড রেলওয়ে স্টেশনে। তোমরা যারা যারা আমাকে চ্যালেঞ্জ করেছিলে যে দিদি তুমি যদি ভুতুরে জায়গায় থাকতে চাও তাহলে বেগুনকোদরে যাও, বৃষ্টির মধ্যে মাঠ ঘাট ক্ষেত পাহাড় টপকে আমি পৌঁছে গেছি পুরুলিয়া জেলার বেগুনকোদরে। গুগলে যদি ইন্ডিয়াস মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন সার্চ করো, নাম পাবে বেগুনকোদর। প্রথম যখন এই স্টেশনটার সম্বন্ধে জানতে পারি, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, বাট পৌঁছে এমন একটা জনবিহীন শূন্য এলাকায় একটা পরিত্যক্ত স্টেশন দেখে আমি সত্যিই একটু শিউরে উঠেছিলাম। তো গাইস, আমি টুপিটা পরে নিয়েছি কারণ এখানে বৃষ্টি পড়ছে, আর মাথার মধ্যে জল পড়লে বা সর্দি লেগে যাবে, কিছু করা নেই। আজকে আমরা এমন দিনে এসেছি যেখানে এখানে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আর এই যে দেখো পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানটাই গাড়ি পার্ক করা হয়েছে, ওখানেই পার্ক থাকবে। একদিকে পুরো ক্ষেত, ঠিক আছে, আর জঙ্গল, আর তার মাঝে জনশূন্যহীন এরিয়াতে এই স্টেশনটা লোকেটেড। পুরো মাঠ, ফাঁকা মাঠ, কোনো লোকজন দেখতে পাবে না। ওই দেখো পেছনে দেখছো, স্টেশনের পেছনে পুরো ঘন জঙ্গল, ওইদিকে দেখো পুরো ঘন জঙ্গল। এই স্টেশন কিন্তু বেশ হিস্টোরিক্যাল। সান্থালদের কুইন লাচন কুমারী আর ইন্ডিয়ান রেলওয়ের উদ্যোগে এই স্টেশন চালু হয় 1960 সালে। তাহলে এমন কি হলো যে এই স্টেশন 42 বছর অবধি বন্ধ ছিল? 2009-তে এই স্টেশনটা নতুনভাবে খোলা হয় ঠিকই, কিন্তু সেটা পুরোপুরি নয়। হল স্টেশনের মতো 10টার মতো গাড়ি স্টেশনে হল্ট করে, তার মধ্যে বেশিরভাগই আবার মালগাড়ি। আজও এই স্টেশনে মানুষের আনাগোনা খুব একটা দেখা যায় না, বিশেষ করে সন্ধে 6টার পর একবার সূর্য অস্ত গেলে এই স্টেশনের চত্বরে কেউ পা রাখে না। তো গাইস, এমন জোরে বৃষ্টি নামলো, ভূত থেকে পালানোর বদলে এখন ভূতের কাছেই দৌড়াতে হচ্ছে। আমরা দৌড়ে এখন স্টেশনের ভেতরেই যাচ্ছি, কারণ ওখানেই একমাত্র ছাদ আছে, আর কোথাও নেই। আর আমাদের গাড়িটা একদম ওইদিকে রাখা। এখন ঘড়িতে 5টা 20 বাজে বিকেল, কিছুক্ষণের মধ্যে 6টা হয়ে যাবে। তো এখানকার যারা লোকালস আছে তারা বলছে যে 6টার পর এখানে থাকাটা সেফ নয়। তো লেটস সি, আপাতত স্টেশনের ভেতর তো ঢুকি। 1967 সালে এক রেল কর্মচারী একটি মেয়েকে দেখতে পায় ট্র্যাকের ওপরে। মেয়েটা নাকি ট্র্যাকের ওপরে হেঁটে বেড়াচ্ছিল। কাছে গেলে বুঝতে পারে এই মেয়েটি কিছুদিন আগে সে ট্র্যাকেই ট্রেনে কাটা পড়ে মারা যায়। ভয় পেয়ে সে কথাটা সবাইকে জানালেও কেউ গ্রাহ্য করে না। সবাই ভাবে সে হয়তো চোখে ভুল দেখেছে বা রাতের অন্ধকারে ভয় পেয়েছে কিছু খেয়ে। এই ঘটনার কিছুদিন বাদে এই স্টেশনের স্টেশন মাস্টারও রাতের দিকে একটি মেয়ের হাসি কান্না হাঁটা চলা ট্র্যাকের কাছাকাছি দেখতে পায়। কাছে গিয়ে তার খোঁজ নিলে মেয়েটি গায়েব হয়ে যায়। এই ঘটনার কিছুদিন বাদেই উদ্ধার হয় স্টেশন মাস্টারের মৃতদেহ তার পরিবার সমেত এই স্টেশনেরই এই কোয়ার্টার থেকে। কিভাবে মৃত্যু হয় স্টেশন মাস্টার এবং তার পরিবারের, সেই ঘটনা আজও রহস্যময়। তো গাইস, সত্যি কথা বলতে গেলে দেখো, ভূত তো কিছু এখনো অবধি দেখতে পাইনি। জায়গাটা ক্রিপি, আর ভূতের থেকে বেশি আমি বলবো মানুষেরই ভয়, কারণ জায়গাটা এমন একটা এরিয়াতে অবস্থিত, মানে আশেপাশে চারপাশে লোকারণ্য কিছু নেই। ইটস টোটালি ভেকেন্ট প্লট। তো দেখো চপ চপ হয়ে ভিজে গেছি। আমি ফাইনালি গাড়ির ভেতর ঢুকে বসে গেছি। বৃষ্টিটা বন্ধ হওয়া অবধি আর বাইরে যাওয়া যাবে না,
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগে খাবার দাবারের ব্যবস্থা করব, কারণ বেশ খিদে পাচ্ছে। তো একটুখানি চুলটুলগুলো শুকোক, তারপর দেখা করছি তোমাদের সাথে, দেখতে থাকো। আরো জোরে জোরে বৃষ্টি পড়ছে লিটারালি। আমরা এখন খাওয়ার জন্য এসেছি এই স্ট্রিট স্টাইল ধাবাটাতে, যেটা বেগুন কদর থেকে বেশ কিছুটা দূরত্বে লোকেটেড। আমি একটা পনির পরাঠা অর্ডার দিয়েছি, কিন্তু মনে হচ্ছে পরোটা আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। পুরো অন্ধকার, ঠান্ডা, আজকে যে কি হবে মনে হচ্ছে বেগুন কদরে আগুন জ্বালিয়ে বেগুন সেঁকতে হবে। তো গাইস, আমি নিয়েছি পনির পরাঠা, এখানে আছে ছোলা মশলা, সঙ্গে ধনিয়া চাটনি আর টমেটো সস আছে। আমি পেঁয়াজ আনতে বলেছি। টেস্টি। বাথরুমটা দেখে আসো কন্ডিশন। লিটারালি ঝড় বইছে। ভেতরে পনিরের স্টাফিংটা দেখেছো? সুন্দর পনির আর কাঁচা লঙ্কা স্টাফিং এটা দিয়েছে, এটা দারুণ খেতে, এটার সাথে দুর্দান্ত লাগছে। ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বসে খাওয়ার মজাই আলাদা, তাও এরকম গরম গরম পরোটা। খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, তাই আমি গাড়ির ভেতর চলে এসে খাবারটা কমপ্লিট করছি। সত্যি বলছি, এরকম ভাবে কোনোদিন খাইনি, একটা আলাদা লেভেলেরই এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে কমপ্লিট করে মাকে ছাড়তে যাবো আগে হোটেলে, তারপর ফিরে আসবো আমরা বেগুন কদরে। তো অনেকটা কাজ আছে, তো কমপ্লিট করি, মাকে যখন ছাড়তে যাবো ফিরবো তখন আবার দেখা করছি, দেখতে থাকো। তো গাইস, আমার দেখা হয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে কিছু ইনফাইনাইট ফ্যামিলি, যশোর থেকে তোমরা আসছে। মানে এটা খুবই বড় সারপ্রাইজ, ইনফ্যাক্ট আমার জন্য এটা খুব বড় সারপ্রাইজ। আমি প্রথমে গাড়িটা দেখেছি, তারপরে আমি মানে যখন বের হয়েছে তখনও দেখিনি, ও দেখে বলছে চল এটা তো পায়েল দি। যে যখনই মানে ইন্ডিয়াতে আসার কোনো ইয়ে হয়, প্ল্যান হয়, তখনই ভাবে কি যদি কারোর সাথে দেখা হতো। গাইস, আমরা এখন আবার যাচ্ছি বেগুন কদর স্টেশনের দিকে। মা তো আমাদের সাথে বেগুন কদর এরকম ভাবে থাকতে পারবে না। বেগুন কদর আমাদের হোটেল থেকে পুরো 45 কিলোমিটার দূরত্বে, মানে যেতে পুরো 1.5 থেকে 2 ঘন্টা পাহাড় জঙ্গল মাটির রাস্তা ভাঙিয়ে যেতে হয়। তো বেশি সন্ধে হয়ে গেলে মাকে ছাড়তে যাওয়াটা উড হ্যাভ বিন টু মাচ। পাহাড় চড়ে আমাদের 2 ঘন্টা লাগবে, এবার অন্ধকারের মধ্যে আরো বেশিক্ষণ লাগবে, তো বুঝতেই পারছো। বাট সবার আগে এখন আমরা যাবো স্টেশনে ভেঞ্চার করতে, দেখতে যে ওখানে কিছু ফিল হয় কিনা, কারণ দিনে দিনে বিকেল তো আমরা করে এসেছি, কিন্তু রাতে ঠিক ব্যাপারটা কিরম ফিল হয় ওটা তো যাওয়ার পরেই আমরা বুঝতে পারবো। রাস্তাটা দিয়ে যাবো, এই দিক দিয়ে আমাদের ঝালদা অব্দি যেতে হবে। দেখো কত কিলোমিটার দেখতে পাচ্ছ, 28। তাই বুঝতে পারছো তো আমাদের হোটেলটা মানে কতটা দূরত্বে, আমরা কত দূরে ট্রাভেল করছি। আজকের এই চ্যালেঞ্জটা কতটা রিস্কি তুমি ভাবো। তো আমরা এখন এই রাস্তাটা ধরেই সোজা যাব, তারপর মানে অলমোস্ট 28 কিলোমিটার আরো কিছুটা যাওয়ার পরে আমাদের বেগুন কদর আসবে, সেই মাঠ ঘাট ভাঙিয়ে। তো চলো বেরোনো যাক, পৌঁছাবো যখন তোমাদের সাথে দেখা করছি। এই দিকটা দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা অদ্ভুতভাবে কোনো সাউন্ড রেকর্ড হয়নি। আই ডোন্ট নো ওয়াই, মানে খুব অদ্ভুতভাবে গ্লিচের মতো কোনো সাউন্ড ওঠেনি। আর জানি না টিকিট কাউন্টার আর কোয়ার্টারের সামনের এরিয়াটাতে এত বেশি উইয়ার্ড আর একটা হেভি ভাইব ফিল হচ্ছিল যে আমার মনে হলো ওর ভেতরে দাঁড়িয়ে থাকাটা খুব একটা সুবিধের হবে না। এখানে আমি আর এই বিড়াল, আমার পাশে এখানে একটা কোনো মালগাড়ি দাঁড়িয়ে আছে, এটা আই থিঙ্ক কিছুক্ষণ বাদে ছাড়বে। এটা একটা হল্ট স্টেশন, তো এখানে মানে এরকম রাতের বেলার দিকে মালগাড়ি অনেক সময় এসে দাঁড়ায়। গাইস দেখো, এই মালগাড়িটার আবার একটা খুব খোলা, ভেতর আবার বেগুনি ভূত থাকে না তো। ও বেগুনি ভূত, এমন একটা স্টেশন যেখানে একটা লাইট পর্যন্ত নেই, একটা বসার বেঞ্চ পর্যন্ত নেই, এমনকি স্টেশন ট্রেন আসছে নাকি ট্র্যাকের ওপর দিয়ে। আজও সপ্তাহে 2 দিন একটি মেয়েকে দৌড়াতে দেখা যায় এই ট্র্যাকের ওপর। তো গাইস, ফাইনালি আমি একটা ট্র্যাকের ওপর বসে গেছি। রিস্কি হয়ে যাবে বিনা একা একটা মেয়ে এসে। হঠাৎ করে আমি জানি না কেন আমার ফিল হলো কেউ যেন ট্র্যাকের ওপর দাঁড়িয়ে আমাদের ফলো করছে, অ্যান্ড আই লিটারালি ফ্রিকড আউট। দেখতে পাচ্ছি না তো কোথায় উড়ে যাবো তো বাবারই।
তো গাইস আমি জানি না সামথিং ওয়াজ দেয়ার, মনে হলো একটা লোক বা কেউ একটা আসছে। আর এটা আমার একবার না 2-3 বার ফিল হয়েছে, ঠিক আছে? 2-3 বার ফিল হয়েছে কেউ একটা ফলো করছে। এবার এখানে ভূতের কথা তো জানি না, চোর ডাকাতি প্রচন্ড হয় এখানে, প্রচুর চুরি ডাকাতি হয়, যেহেতু পাশেই জঙ্গল আছে। তুমি 4টে কাজ তুলে নাও, হ্যাঁ 4টে আর কাজ আমি তোমায় চাবি দিয়ে দিচ্ছি, তুমি ভেতর থেকে লক করবে। আর কোনো রকম যদি কিছু মনে হয় বা কেউ যদি নক করে কোনো রকম, তুমি আমাকে সঙ্গে সঙ্গে কল করবে, আমি সামনেই আছি, আমি চলে আসবো। দরজা কিন্তু খুলতে যাবে না, কাঁচ কিন্তু খুলতে যাবে না। না না আমি খুলবো না। আর লক আগে করে নাও, আমি দাঁড়িয়ে দেখি, তারপর আমি এখান থেকে যাচ্ছি, ঠিক আছে? এনাও চাবি নাও। হ্যাঁ বন্ধ করে দাও। ঠিক আছে। তো গাইস কিরকম একটা বুকের ভেতরটা ঢুকুস 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 করছে, কারণ লাইফে কোনোদিন এরকম ধরনের জায়গায় আমি থাকিনি। কলকাতা শহরের ভেতর থেকেছি, রাস্তায় থেকেছি, মাঠে থেকেছি, ভাঙা বিল্ডিংয়ের নিচে থেকেছি, কিন্তু সম্পূর্ণটা শহরের ভেতর থেকেছি। এরকম দূর গ্রাম, একদিকে জঙ্গল, ফাঁকা মাঠ, লোকারণ্য কিচ্ছু নেই। গাড়ি ঘোড়ারও আওয়াজ পাবে না তোমরা এখানে, গাড়ি ঘোড়ারও আওয়াজ নেই, কারণ গাড়ি যাবে কোথা থেকে। তো আমার জন্য পুরো ব্যাপারটাই খুব চ্যালেঞ্জিং। আর তোমাদেরকে হাইলি বলবো যে এরকম ধরনের স্টান্ট প্লিজ তোমরা করো না। আজকে যদি মমতা থাকতো আমি খুব বল পেতাম, কিন্তু আনফর্চুনেটলি মমতা তো পুরুলিয়া আসেনি, তাই আমাকে একাই থাকতে হচ্ছে। তুমি এসো এসো, আমার ক্যামেরা না পেছনটা দেখাচ্ছি গাড়ির। তোমাদের যদি বুক না কাঁপে আমার নাম পায়েল থেকে ঘায়েল করে দিও। ওয়েট অ্যান্ড ওয়াচ। গাইস এটা হচ্ছে আমার বালিশ, ঠিক আছে? গ্লাসগুলোকে দেখো আমি অলরেডি ব্ল্যাক আউট করে নিয়েছি, দেখে পুরোটাই মোটামুটি ব্ল্যাক আউট আছে। আর পেছনটা কিছুই দেখতে পাবে না, দেখো পুরো অন্ধকার। কেন বলো তো? পেছনটা পুরো জঙ্গল, মানে নাথিং। তুমি দেখো একটা লাইটও দেখতে পাবে না পেছনে, এত জঙ্গল। এখানে আমার একটু ফ্রুটস আছে, কুল ফুল, যেটা আমার যদি খিদে পায় আমি মাঞ্চ করব। আমি একটা চাদরও এনেছি, এখানটা আবার প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আজকে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তার জন্য আমি একটা মোটা সোয়েটার পরে আছি। অবশ্য প্যান্টটা তো পুরো ভিজেই গেছিলো আমার অলরেডি, তাই মাকে ছেড়ে দিয়ে এসে আমি প্যান্টটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। এই যে দেখো ট্রাউজারটা পরে নিয়েছি, কারণ গাড়ির কোনো লাইট যদি অন থাকে লোকে বুঝে যাবে যে গাড়ির ভেতর কেউ আছে আর কিছু একটা করছে। আমি জাস্ট চটজলদি মেকআপটাকে তুলতে চাই। আজকে আর ফেস ওয়াশের কোনো বালাই নেই, কারণ ফেস ওয়াশ হলেই মুখ ধুতে হবে, দরজা খুলতে হবে, আর দরজা এখানে খোলা যাবে না। এটা মানে কলকাতার রাস্তা না যে 2 মিনিটের মধ্যে দরজা খুললাম। আর ফোনটাকে মনে হচ্ছে সাইলেন্ট করতে হবে। বেশি বক না বাড়ি শুয়ে পড়ছি, এরকম ফ্ল্যাশ চালিয়ে কথা বলছি, ফ্ল্যাশটাও কারোর নজরে পড়তে পারে। আমার যে ক্যামেরাটা আছে, ক্যামেরার মেমোরি শেষ, ক্যামেরাতেও রেকর্ড করতে পারছি না, মোবাইলে করছি লিটারালি। 11:21 বাজে, রাত 11:21। আজকে আবার 13 তারিখ, আনলাকি 13। 13 তারিখে আমি এসেছি 13 নদীর পাড়ে বেগুন কদরের আড্ডা দিতে। কেউ না আমাকে বেগুন পোড়া খাওয়ালো, না বেগুন ভাজা খাওয়ালো, বেগুনিও ওকে অফার করলো না। রাতে যদি বেগুনি ভুট। এখানে একটা জানলার পাশে এসে বাইক দাঁড়িয়েছে একটু দূরত্বে, কেউ একটা নেমেছে, একটাকে আমার মনে হচ্ছে কেউ একটা টয়লেট করতে নেমেছিল। লোকালিটি কেউ হয়তো পাস করছে, বাড়ি যাচ্ছে বা কিছু, আই ডোন্ট নো। সে যত আমি কথা বলবো তত বেশি মানুষের কিউরিওসিটি বাড়তে পারে। হু নোজ। তোমরা দেখতে পাচ্ছ একটা লাইট আর একটা গাড়ির আওয়াজ পাবে না, কোথা থেকে পাবে? চারিদিকে জঙ্গল আর মাটির রাস্তা, মাটি। চলো শিভ করে ঘুমিয়ে যাই। আই হোপ অ্যান্ড আই প্রে যে রাতে কোনো ড্রামা হবে না, আর এক ঘুমিয়ে সকালে হবে। সকাল সকাল ফগ দেখো, ফগ। আমরা ফিরছি এখন হোটেলের দিকে ফাইনালি। রাস্তার অবস্থা দেখেছো? কিছু দেখতে পাবে না তুমি। আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি, উঠে আমরা বেরিয়ে গেছি আপাতত, মানে অনেকটাই চলে এসেছি রাস্তা। চোখ মুখের অবস্থা দেখেছো? বিভৎস অবস্থা চোখ মুখের, মানে সারা রাত যে কীভাবে ঘুমিয়েছি আমিই জানি। লিটারালি কোনো আওয়াজ হলেই চমকে উঠছিলাম, কে না মানে ফট করে দরজায় পিন দিয়ে খুলে দেয়, মানে এই ভয়ে আমার ঘুম মানে হয়নি বলতে গেলে। তাহলে কী করবে? ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের রিকোয়েস্টগুলো কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। আমি এখন বাড়ি মানে হোটেল কি করে ফেরত যাই সেটাই দেখি, চারিদিকে তো কিছু দেখাই যাচ্ছে না। ঘুমাবো এখন, তারপর ফিরবো। বাই।